জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে করছো। তো দেখো, এসএসসি জিডি 2025-এর একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে এখানে নিয়ে এসেছি, যেখানে কিন্তু তোমাদের রেজাল্ট এবছর কেন এত দেরি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব এবং তোমাদের সেকেন্ড ওয়েটিং লিস্ট কি তার একটি কিন্তু অফিসিয়ালি নোটিশ জারি করেছে এসএসসি, সেটা আমরা দেখে নেব। এবং তোমাদের ফিজিক্যাল এবছর পশ্চিমবঙ্গের যারা এক্সাম দিয়েছো তোমাদের কাট অফ কত যেতে পারে তার কিন্তু একটা আমরা এক্সপেক্টেড ধারণা এখানে দেখে নেব। তো তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে ভালো করে দেখো, একদম স্কিপ করবে না। স্কিপ করলে ইম্পর্টেন্স পয়েন্টস হয়তো তুমি মিস করতে পারো। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স আপডেটগুলি। এবং তোমরা যারা এখনও পর্যন্ত স্টাডি উইথ কারেন্ট জিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো। এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু তোমরা প্রতিটি গভর্নমেন্ট জব এবং প্রাইভেট জব তার নোটিফিকেশান সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই নিজেকে সবার আগে প্রস্তুতি রাখার জন্য এবং নিজেকে সবার থেকে আগে রাখার জন্য তুমি অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো। তো চলো আমরা দেখে নিই কী কী গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো কিন্তু আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। তো দেখো কী কী গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমরা দেখে নেব, তোমাদের এখানে প্রথম থেকে আমি বলে দিই। তো প্রথমে দেখো, এসএসসি জিডির রেজাল্ট সেটা তোমাদের কবে আসবে সেটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। এবার তোমাদের নেক্সট যেটা প্রশ্ন, রেজাল্ট দেরি হওয়ার কারণ কী। তো দেখো, দেরি হওয়ার পিছনে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কারণ কী কী সেগুলি তোমাদের এখানে আমি বোঝানোর চেষ্টা করতেছি। তো দেখো, প্রথমে কি রয়েছে, ভ্যাকেন্সি ইনক্রিজ। তোমরা জানো প্রথমে কিন্তু 39,481টি ভ্যাকেন্সি ছিল এবং তারপরে তোমাদের এখানে কত দাঁড়িয়েছে, 53,690টি ভ্যাকেন্সি, মানে তোমাদের প্রায় এখানে 14,000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু দাঁড়িয়েছে। মানে এসএসসি প্রথমে 39,481টি ভ্যাকেন্সির মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট তৈরি করেছিল। ঠিক আছে, রেজাল্ট তৈরি করার পর আবার নতুন করে যখন তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ হয় তখন কিন্তু সেই শিডিউলটিকে ক্যান্সেল করে দিয়ে নতুনভাবে আবার কিন্তু রেজাল্ট তৈরি করতে এসএসসি করেছিল। ঠিক আছে, তো এবার কি হয়েছে, এত কিছু তোমাদের প্রথম যে কারণ যেটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দ্বিতীয় একটি কারণ যেটি বর্তমানে প্রতিটি স্টুডেন্টকে কিন্তু এর জন্য যারা ভুল করেছে তাদেরকে কিন্তু মেল পাঠানো হচ্ছে, সেটা কি, ফ্রড ক্যান্ডিডেট। তোমরা দেখবে যে এর আগের অনেক এক্সামে এরকম হয়েছিল, যেখানে কি হয় যে তোমাদের মাধ্যমিকের জাল সার্টিফিকেট, ঠিক আছে, কি হয় যে অনেকের বয়স কিন্তু অনেক বেশি হয়ে থাকে, যার ফলে তারা কি করে, ডুপ্লিকেট সার্টিফিকেট বানিয়ে তারা কিন্তু মাধ্যমিক পরীক্ষা 2 থেকে 3 বার দেয়। দেওয়ার পরে তারা কিন্তু মাধ্যমিকের জাল সার্টিফিকেট বা কোনো ধরনের কোনোভাবে কিন্তু তারা সার্টিফিকেট বের করে নেয়। ঠিক আছে, তার ফলে তারা কিন্তু সেটা এক্সাম দিতে যায় এবং সেখানে গিয়ে তারা কিন্তু ধরা পড়ে। ঠিক তেমনই কিন্তু তোমাদের এবছরের এসএসসি জিডি 2025-এর এক্সামে অনেক ক্যান্ডিডেট এভাবে কিন্তু ধরা পড়েছে। আরেকটি কারণ কি, দেখো, এক্সাম হলে একে অপরের দিকে তাকানো বা কথা বলা। দেখো, এক্সাম হলে এসএসসি জিডির তোমরা যারা যারা সিবিটি এক্সাম দিয়েছো কম্পিউটারে, তোমাদের সেখানে কি হয় যে প্রত্যেকজনের জন্য কিন্তু একটি সিসিটিভি তোমাদের কম্পিউটার থাকছে, যেখানে নিজের এক্সাম নিজেকে দিতে হবে। এবং সেখানে কি হয় যে এক একজন স্টুডেন্ট অন্যকে জিজ্ঞাসা করে বা কিছু কথা বলে, ঠিক আছে, তখন কি হয়, সেগুলি কিন্তু সিসিটিভিতে রেকর্ড হয়। এবার সিসিটিভিতে রেকর্ড হওয়ার ফলে কি হয়, তারা যে ক্যান্ডিডেট ছিল তাকে কিন্তু মানে এখন কি করা হচ্ছে যে মেল পাঠানো হচ্ছে, ঠিক আছে, যে তুমি এই ভুল করেছো, যার জন্য তোমাকে কিন্তু 2 থেকে 7 বছরের মধ্যে ডিসকোয়ালিফাই করে দেওয়া হচ্ছে। মানে তারা 2 থেকে 7 বছরের এসএসসির বিভিন্ন যে এক্সাম সেগুলি কিন্তু বুঝতে পারতেছে না, অনেক কিছু কারণ কিন্তু রয়েছে। নেক্সট কিন্তু মিসবিহেভ, মানে সেখানে তোমরা যেখানে এক্সাম দিতে গিয়েছো সেখানে দেখবে যে অনেকজন রয়েছে যারা কিন্তু তোমাদের দেখবে যে ফিঙ্গারপ্রিন্ট, তোমাদের ফটো, আইডি, ঠিক আছে, তাদের যে স্টাফগুলি রয়েছে তাদের সাথে কেউ যদি মিসবিহেভ করে থাকে তাদেরকে কিন্তু এখানে নোটিশ পাঠানো হয়েছে যে তুমি এই ভুল করেছো, সেজন্য তোমাকে কিন্তু শাস্তি দেওয়া হবে। ঠিক আছে, তো এই সমস্ত ফ্রড কারণের জন্য কি হচ্ছে, এসএসসি পরীক্ষার্থীদের ইমেলের মাধ্যমে 20 মে 2025 থেকে সবাইকে নোটিশ পাঠাচ্ছে এবং এই সমস্ত সমাধান 6 জুন পর্যন্ত তোমাদের চলবে। মানে আজকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 9 জুন। ঠিক আছে, তো এখানে তোমাদের 6 জুন পর্যন্ত তো সমস্যা সমাধান চলছে এগুলি। ঠিক আছে, যারা যারা কোনো মিস্টেক করেছে তাদের ভুল, এবং 6 জুনের মধ্যে কি হয়েছে, তাদেরকে যে কোনো অফিসে গিয়ে, এসএসসির যে কোনো অফিসে গিয়ে তাকে তার সমস্যা, সে যে মিস্টেকটি করেছিল সেটা তাকে কিন্তু সেখানে
বলতে হতো স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, তাহলে কিন্তু তারা কি করবে, তাদেরকে ভুল করে দেবে। মানে এই সমস্ত সমস্যা তোমাদের যে সংশোধন 6 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। তো এখানে আমরা এক্সপেক্টেড করতে পারি তোমাদের যে রেজাল্ট এটা ডিলে কেন হচ্ছে, এত সব কিছু কারণ রয়েছে। এবার 6 জুন পর্যন্ত তো তোমাদের এই সমস্যার সমাধানগুলি চলবে। তো আমরা তো এক্সপেক্টেড করতে পারি যে 6 জুন, এদিকে তোমার ধরে রাখো 10 জুন পর্যন্ত কিন্তু তোমাদের এখানে এসএসসি রেজাল্ট মানে জারি করতে পারবে কিনা সেটা কিন্তু বলা মুশকিল, ঠিক আছে। কেননা অনেক লেন্দি হয়ে গেছে, এখন 3 মাস প্রায় শেষের দিকে, কিন্তু এখনও পর্যন্ত এসএসসি কোনো কিন্তু রেজাল্ট প্রকাশ করেনি, ঠিক আছে। তো এটি হচ্ছে তোমাদের রেজাল্ট দেরি হওয়ার পিছনে কী কী কারণ। নেক্সটে আমরা দেখে নেব তোমাদের রেজাল্ট কবে আসতে পারে, ঠিক আছে। চলো এবার নেক্সট দেখে নিই কী কী গুরুত্বপূর্ণ তোমাদের জানা উচিত। তো তোমরা দেখবে একটি কিন্তু অফিসিয়াল নোটিশ, মানে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের একটা নোটিশ দেওয়া হয়েছে, সেটি হচ্ছে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট নিয়ে। তো সেটিতে কী বলা রয়েছে আমি তোমাদের সামনে বাংলায় আলোচনা করছি, তোমরা অবশ্যই ভালো করে বুঝে নেবে। তো চলো তোমাদেরকে আমি বিষয়টি বুঝিয়ে দিই। তো দেখো এখানে পুরোপুরি বাংলাতে রয়েছে, তো আশা করি তোমরা ভালো করে বুঝতে পারবে। এখানে কি বলা হয়েছে দেখো, কমিশনের নীতিমালা অনুযায়ী, ঠিক আছে, মানে এসএসসি নিয়ম, যেখানে পরিচালিত বহুমুখী পরীক্ষার ক্ষেত্রে অপেক্ষামান তালিকা সংরক্ষিত তালিকা বজায় রাখে না, ঠিক আছে। মানে এর আগে যত এক্সাম ছিল সেগুলিতে কী হয়েছিল যে তোমাদের ভ্যাকেন্সি অনেকে কী হতো, দেখো তোমাদের এখানে সিম্পল ভাষায় আমি বলে দিই। দেখো একজন স্টুডেন্ট রয়েছে, সে এসএসসি জিডির এক্সাম দিয়েছে এবং সে এসএসসি সিপিওরও এক্সাম দিয়েছে। এবার দেখো জিডি এটা হচ্ছে তোমাদের একটা কনস্টেবল লেভেলের, মানে এটা তোমাদের কনস্টেবল চাকরি, এবং সিপিও এটা হচ্ছে এসআই চাকরি। এবার একটি স্টুডেন্ট যদি এই দুটি চাকরিতেই অ্যাপ্লাই করে, এরপরে কি হচ্ছে যে সেই ক্যান্ডিডেট দুটিতে চাকরি পেয়ে যাচ্ছে, তো সেখানে সে কিন্তু ভাববে যে আমি কনস্টেবলে না গিয়ে এসআই পদে যাব, তো সে অবশ্যই সিপিওতে জয়েন করবে, এবং তার ফলে তার এদিকে এসএসসি জিডির ভ্যাকেন্সিটি কিন্তু খালি হয়ে যাচ্ছে। এবং প্রতি বছরই কিন্তু এরকম হয়, তোমাদের দেখবে যে 40,000 প্লাস ভ্যাকেন্সি তোমাদের রয়েছে, 40,000-এর মধ্যে দেখা যায় যে অনেকে কিন্তু ফর্ম ফিল আপে বাতিল হয়ে যায়, অনেকে তোমাদের হচ্ছে জয়েনিং করে না। তো মোটামুটি প্রায় 10,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি কিন্তু প্রতি বছর খালি থাকে, যেগুলি কিন্তু এসএসসি মানে নেক্সট তোমাদের হচ্ছে সেকেন্ড মেরিট লিস্ট জারি করে না। যার ফলে কি হয়, অনেকে দেখবে তোমাদের 0.5 বা 1 নম্বরের জন্য চাকরি পায় না, ঠিক আছে। তো তাদেরকে লক্ষ্য করে কিন্তু এসএসসি জিডি নতুন একটি পদক্ষেপ নিচ্ছে, যেখানে তোমাদের কি করতেছে যে দেখো এখানে কি বলেছে যে কমিশনে লক্ষ্য করেছে যে চূড়ান্ত ফলাফলের পরেও যোগদান না করার কারণে শূন্যপদ খালি থাকে, যেটা বললাম। এতে বিজ্ঞপ্তিকৃত শূন্যপদ সর্বাধিক করার প্রচেষ্টায় কমিশন 1 রাউন্ডের পদ বরাদ্দের জন্য একটি প্রকল্প চালু করার কথা ভাবছে, ঠিক আছে, যাতে ডকুমেন্ট যাচাইয়ের পরে রিপোর্ট কোনো শূন্য পদগুলি বর্ধিত কাটআপের মাধ্যমে পূরণ করা যাবে। মানে আমি এক্সপেক্টেড তোমাদের যেটা বললাম যে 10,000 ভ্যাকেন্সি তোমাদের খালি রয়েছে, সেখানে যারা 0.5 বা 5 নম্বর বা 10 নম্বর পর্যন্ত যারা কাছাকাছি ছিল, তাদেরকে কিন্তু এখানে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করে তাদের কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে। তো এটি খুবই একটি কিন্তু ভালো চান্স রয়েছে, যারা আফসোস করে রয়েছে যে আমি কিছু নম্বরের জন্য চাকরি পেলাম না। তো এটি কিন্তু স্কিমটি তোমাদের বিভিন্ন এসএসসির চাকরিতে লাগু হবে, যেখানে কিন্তু ভারত সরকারের অনুমোদন দরকার, ঠিক আছে। মানে ভারত সরকার এখানে রায় দিলেই, মানে অনুমোদিত হলেই এটি এসএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিশ জারি করে দেবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই বিষয়টি। এটি কিন্তু খুবই খুশির ব্যাপার, যারা যারা এসএসসিতে এক্সাম দিয়েছো তোমাদের জন্য এটি খুবই খুশির ব্যাপার, ঠিক আছে। এখানে সেকেন্ড মেরিট লিস্ট জারি হলে কিন্তু অনেকে চাকরি পাবে, ঠিক আছে। অনেকে ভালো চাকরির খোঁজে থাকে, কিন্তু তাকে আপাতত তার ফাইন্যান্সিয়াল প্রবলেম দূর করার জন্য কিন্তু তারা ভাবে যে আপাতত আমি এসএসসিতে চাকরি করি, পরবর্তীতে আমি হাই স্টেপে যাব, ঠিক আছে। তো তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট আমি তোমাদের কিন্তু ফিজিক্যাল কাট আপ নিয়ে বলি। তো চলো দেখে নিই যে এবছর পশ্চিমবঙ্গের ফিজিক্যাল কাট আপ তোমাদের কত যেতে পারে, ঠিক আছে। এবং তোমরা যারা যারা ভিডিওটি এখনও দেখছো, তোমরা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তোমাদের যদি এই ইনফরমেশনগুলি কাজের মনে হয়। তো দেখো এবার তোমাদের এখানে ফিজিক্যাল কাট আপ আমি বলে দিচ্ছি। এটি একটি এক্সপেক্টেড কাট আপ, যেটা প্রিভিয়াস ইয়ারের ডেটার উপর বেস করে কিন্তু বলে দিচ্ছি। তো অবশ্যই তোমরা এখানে ভালো করে দেখে রাখো, ঠিক আছে। তো দেখো প্রথমে এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের যদি বলি, দেখো পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি ছাত্রছাত্রী মেল ফিমেল, ঠিক আছে। তো দেখো ইডব্লিউএস নকশাল এরিয়া থেকে যারা রয়েছে মেল তোমাদের কিন্তু 42, ঠিক আছে, তোমাদের ফিজিক্যাল কাট আপ যেতে পারে। এবং এখানে তোমরা প্রতিটি ক্ষেত্রে কিন্তু +-2 করে রাখবে, ঠিক আছে, মানে +2 বা -2, তাহলে কিন্তু তোমাদের এটা কাট আপটা মিলে যাবে। এখানে তোমাদের র স্কোর প্লাস হচ্ছে তোমাদের নর্মালাইজেশন স্কোর, যাদের এটি আসবে তারা কিন্তু ফিজিক্যালে অবশ্যই
চান্স পাবে, এবং ফিমেলের ক্ষেত্রে তোমাদের 45 কিন্তু কাট অফ যেতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো ইডব্লিউএসের ক্ষেত্রে জেনারেলিতে তোমার কাছে 65 কাট অফ যাবে, এবং ফিমেলের ক্ষেত্রে কিন্তু 66 যেতে পারে। বর্ডার এরিয়াতে তোমাদের 43, এবং মেল ক্যান্ডিডেট ফিমেলের ক্ষেত্রে কিন্তু তোমাদের 40 যেতে পারে। ওবিসির ক্ষেত্রে দেখো, ওবিসির ক্ষেত্রে নকশাল এরিয়াতে তোমাদের 80-র কাছাকাছি যাবে, এবং ফিমেলের ক্ষেত্রে 81। জেনারেল এরিয়াতে মেল তোমাদের 83 এবং ফিমেল 82। বর্ডার এরিয়াতে তোমাদের হচ্ছে 69, এবং ফিমেল হচ্ছে তোমাদের 75 কাট আপ কিন্তু যেতে পারে। নেক্সট এসসির ক্ষেত্রে দেখো, এসসিতে নকশাল এরিয়াতে তোমাদের রয়েছে 66 মেলের ক্ষেত্রে, এবং ফিমেল হচ্ছে 57, এবং জেনারেল এরিয়াতে মেল হচ্ছে 77 এবং ফিমেল হচ্ছে 81। ঠিক আছে, নেক্সট হচ্ছে বর্ডার এরিয়া। বর্ডার এরিয়া দেখো, এসসিতে তোমাদের কিন্তু 75 কাট আপ যাবে, এবং যারা ফিমেল রয়েছে তোমাদের 79 কাছাকাছি কিন্তু কাট আপ যাবে। ঠিক আছে, নেক্সট দেখো এসটি ক্যাটাগরি। এসটিতে দেখো নকশাল এরিয়াতে তোমাদের 83 কাছাকাছি যাবে মেল, এবং তোমাদের এখানে ফিমেল হচ্ছে 85। ঠিক আছে, এবং প্রতি ক্ষেত্রে মাইনাস প্লাস তোমরা কিন্তু অবশ্যই রেখে দেবে। ঠিক আছে, এবং নেক্সট হচ্ছে জেনারেল এরিয়াতে দেখো তোমাদের 79 মেল এবং 81 ফিমেল। বর্ডার এরিয়াতে তোমাদের দেখো 74 মেল এবং 77 ফিমেল। ঠিক আছে, এবং আনরিজার্ভ ক্যাটাগরি মানে তোমাদের ইউআর, যেখানে নকশাল এরিয়াতে কিন্তু 83 কাট অফ যাবে মেলের ক্ষেত্রে, এবং ফিমেল কিন্তু 72। ঠিক আছে, এবং জেনারেল এরিয়াতে দেখো 87 গেছে মেল, এবং তোমাদের ফিমেলের ক্ষেত্রে কিন্তু 80-এর কাছাকাছি কিন্তু তোমাদের যাবে। বর্ডার এরিয়াতে 74 মেল এবং 75 হচ্ছে ফিমেল। ঠিক আছে, তো এটি হচ্ছে তোমাদের জন্য আমি এক্সপেক্টেড কাট আপ বলে দিলাম, যেটা প্রিভিয়াস ইয়ার যে তোমাদের কাট আপ গেছে তার থেকে কিন্তু -5 থেকে 10 করে কিন্তু আমি এটা বলে দিলাম। ঠিক আছে, কেননা এই বছর কাট আপ কিন্তু তোমাদের কমবে। ঠিক আছে, তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটিকে। তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট করো, তোমাদের প্রত্যেকের উত্তর কিন্তু আমি দেবো। ঠিক আছে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত।